আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেয়ে। শুনতে থাকুন আজকের গল্প মেয়ে। নীরদ ঘোষাল এককালে বড় অত্যাচারী ছিল। প্রচুর মদ খেত, কিন্তু মাতাল নিয়ে যাদের কারবার সেসব স্ত্রীলোক তার পছন্দ হতো না। ভালো অবস্থায় মত্ত অবস্থায় এই জগতে তার কাছে একমাত্র স্ত্রীলোক ছিল তার স্ত্রী। এ নিয়ে সে রীতিমতো গর্ব অনুভব করত। মাতাল কিন্তু চরিত্রহীন নয়, এমন মানুষ কটা আছে এ জগতে। প্রায় মাঝরাত্রে অনুরূপার চাপা কান্নার গোঙানি ও হঠাৎ বাতাসেরা তীক্ষ্ণ আর্তনাদ শুনতে শুনতে প্রতিবেশীদের অভ্যাস হয়ে গিয়েছিল। বেশি রাত্রে নীরদ বাড়ি ফিরেছে টের পেলে পাশের বাড়ির মেয়ে পুরুষ কান পেতে থাকত। চোখের আড়ালে মাঝরাত্রির ওই মর্মান্তিক অভিনয় তাদের কল্পনায় এক ভয়াবহ রহস্য হয়ে উঠেছিল। অনুরূপার আরতিগুলি তাদের সর্বাঙ্গে কেমন একটা অকথ্য অনুভূতির সাড়া জাগিয়ে তুলত। প্রত্যেকে নিজের মধ্যে অমানসিক নির্মমতার আনন্দ উপভোগ করত। বেশি পরিমাণে পচনশীল খাদ্য বাড়িতে এলে পাড়ায় বিলি করবার প্রথা আছে। নীরদ যেন আশেপাশের কয়েকটা বাড়ির সীমিত নিস্তেজ একঘেয়ে জীবনে তার উৎকট উল্লাসের স্বাদ পাঠিয়ে দিত। সেসব দিন গেছে, আপনা থেকেই গেছে। নীরদ আর মদ খায় না। হৃদয় আর মনটা তার নরম হয়ে গেছে সত্য, কিন্তু সেটা কাউকে মদ ছাড়াতে সাহায্য করে না। মদের স্বাদটাই তার কাছে নষ্ট হয়ে গেছে। দেহযন্ত্র খারাপ হয়ে নয়, তার বিশাল দেহটা বরং আগের চেয়ে শক্তিশালী হয়েছে এখন। মাথায় তার স্বাদ লাগে না মদের। মদ খেলে কেমন সে শিথিল অবশ হয়ে যায়, সমস্ত শরীর থরথর করে কাঁপে, মাথাটা সর্বক্ষণ আছড়ে পড়তে চায় বুকে। দুর্বল শীর্ণকায়া অনুরূপার সেবা আর সাহায্যই তখন শুধু তার প্রয়োজন হতো। অথচ মদ না খেলে অনুরূপার প্যাঙাসে মুখানা অত্যাচারে রক্তিম করে দেওয়ার ক্ষমতা তার এখনো আছে। নীরদ একটা কৈফিয়ত দেয়, শোনায় উপদেশের মতো। ছেলে মেয়ে বড় হয়ে গেলে ওসব ছাড়তে হয় পুরুষ মানুষকে। লুকিয়ে একটু আধটু লুকিয়ে, আরে রাম, আপনা থেকেই গেছে। হৃদয় মন নরম হয়ে এলে পারিবারিক জীবনটা তার বড়ই ভালো লেগে গেল। ওরা ছেলে মেয়েগুলি বড় হয়ে ওঠায় নতুন জীবনের বিকাশ মুখর পরিবারটিও তখন তার সত্য সত্যই বেশ জমজমাট হয়ে উঠেছে। লেখাপড়া, গান বাজনা, খেলাধুলো, ঝগড়াঝাঁটি, অভাব অভিযোগ, আপনার আহ্লাদের সে কি সমারোহ বাড়িতে। মুগ্ধ হয়ে গিয়ে নীরদের মদের পরিমাণ কমতে লাগলো, বাদ পড়তে লাগলো। তারপর একবার টাইফয়েডে ভুগে উঠে সে দেখল মদের স্বাদ তার কাছে নষ্ট হয়ে গেছে। শরীর সুস্থ ও সবল হলো, শরীরের স্বাস্থ্য ও শক্তি এলো। কিন্তু মদ খেতে গিয়ে নীরদ দেখল মাথায় তার নেশাটা বিস্বাদ হয়ে গেছে। মদ ছাড়লেও তার কৈফিয়ত দিতে হয় মানুষকে। নীরদ একটা কৈফিয়ত তৈরি করে নিল, বলবার সময় শোনালো উপদেশের মতো। ছেলে মেয়ে বড় হলে ওসব ছাড়তে হয় পুরুষ মানুষকে। নীরদের কাছে যারা বিনামূল্যে মদ পেত তারা অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে পিছু লেগে রইল। এমনকি নীরদকে আবার নেশাটা ধরিয়ে দেওয়ার জন্যে নিজেরাও পয়সা খরচ করে মদ কিনে বা অন্য ছুতোয় তাকে বাড়িতে ডেকে বলতে লাগলো, লুকিয়ে চুরিয়ে এক আধ দিন। লুকিয়ে চুরিয়ে, আরে রাম রাম। এক বাড়িতে থেকে নিজের ছেলে মেয়ের সঙ্গে যে বেশ একটা মোটা রকম ব্যবধান ছিল, এটা আবিষ্কার করে কি আশ্চর্যই যে হয়ে গেল নীরদ। আনন্দে গদগদ হয়ে সে বলতে লাগলো নিজেকে, তাই বটে তাই বটে, একটু এগিয়ে গেলেই অনেকটা ফসকে যায়। নিজের জীবনের অঙ্গ বটে তো সব। ইস,
মেয়েটা ম্যাট্রিক দেবে সামনের বছর, ম্যাট্রিক। মেয়েটাই প্রথম সন্তান, নাম চারু। অনুরূপার সরু কাঠির মতো দেহ থেকে সে যেন বেরিয়ে এসেছে নতুন একটি সংস্করণের মতো, রোগার বদলে ছিপছিপে হয়ে। মায়ের প্যাঙাসে মুখের গড়নটি শুধু পায়নি, চিবুকের অভাব ঘটে গেছে। চারুর সঙ্গে নিরতের ঘনিষ্ঠতা সকলের চেয়ে বেশি। চারু একটু বড় হয়েছে, আর অনুরূপা প্রায় নিজের অজ্ঞাতসারেই একটু একটু করে মাপের সেবার ভার তাকে ছেড়ে দিয়ে এসেছে। মনের আড়ালে যে বিরোধ এবং বিতৃষ্ণা জমেছে অনুরূপার, সেটা একদিনের সঞ্চয় নয়। নিজে সে ভালো করে জানেও না যে প্রয়োজন ও অভ্যাস ছাড়া স্বামীর কাছে যাওয়ার তাগিদ সে কখনোই অনুভব করে না। মেয়েকে বাপের সেবা শেখানো যে তারই বিদ্রোহের প্রকাশ, এটা কল্পনা করবার ক্ষমতাও অনুরূপার নেই। দূরে যাওয়ার, তফাতে থাকার তাগিদ যে অহরহ তার মধ্যে জেগে আছে, অনুরূপা তা জানে না, জানলেও বিশ্বাস করবে না। বাবার জন্য ছোট বড় কাজগুলি করে যাওয়া চারুর জীবনযাত্রার সঙ্গে খাপ খেয়ে জড়িয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে যা কিছু বেড়েছে চারুর জীবনে বা নতুন এসেছে, সব মানিয়ে নেওয়া হয়েছে এই কর্তব্যের সঙ্গে। চারু ভাবে না যে বাবার জন্য 10 বার উঠে আসতে হওয়ায় পড়ায় তার ছেদ পড়ল। 10 বার উঠে আসার ফাঁকগুলি তার পড়ার জন্য। সংসারের কাজে মা তাকে প্রায় ডাকে না, সেটা অবশ্য তাকে পড়া করা আর গান শেখার সুযোগ দিতে। কিন্তু বাবার কাজ আলাদা, সংসারের কাজের সঙ্গে তার সম্পর্ক নেই। চা করা, খাবার করা, ভাত রাঁধা, সংসারের কাজ ওসব মা করে। চায়ের কাপ, খাবারের রিকাপি, ভাতের থালা বাবার সামনে পৌঁছে দেওয়া তার কাজ। বাবাকে গিলাসটা কিন্তু দিতে হবেই তাকে। বাবার জামা কাপড়, পোশাক পরিচ্ছদের হিসাব রাখা, বই খাতা কাগজপত্র গুছিয়ে রাখা, বিছানা পাতা, চটিয়ে গিয়ে দেওয়া, বাতাস করা, ঘামাচি মারা ইত্যাদি যত কিছু করা দরকার, সেগুলি করবার জন্য চারু জন্মেছিল পৃথিবীতে। নিরোধকে যেমন ভয় করে তেমনই ভক্তি করে চারু। প্রতিদিনের চলতি সেবার অতিরিক্ত কোনো সেবা করবার সুযোগ পেলে সে যেন কৃতার্থ হয়ে যায়। নিরোধ চোখ বুজে পড়ে থাকে সামান্য অসুখের ধাক্কায়। চারু তার ভারী কি প্রৌঢ় মুখে ক্ষমতা, শাসন ও মমতায় গড়া মৃদু ভয়ঙ্কর রহস্য দেখে মনের মধ্যে বিহ্বল হয়ে যায়। অথচ আদুরে মেয়ে সে নয়, সে প্রথম এবং বড় বটে, কিন্তু অনেকগুলির বড়। ভাই বোনের বন্যায় তার অতিরিক্ত আদরের দাবি গোড়ার দিকেই ভেসে গেছে। নিরোধ তাকে কোনো দিনই বেশি প্রশ্রয় দেয়নি, নির্ভরশীলতা যদি প্রশ্রয় না হয়। প্রধান সেবিকা বলে বরং শাস্তি ও শাসনটাই বাপের কাছে সে পেয়ে এসেছে বেশি। তবে পরিচয়টা তাদের হয়েছে গভীর। মুখের ভাবের একটি ভিন্ন ভাষা সৃষ্টি হয়ে গেছে দুজনের সহানুভূতিতে। চারু চোখ ভেজা দেখলে নিরোধ তাকে আদর দিয়ে ভোলায় না, কিন্তু জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি হয়েছে রে? চারু তখন কাঁদে না, অভিমানের জের টানে না, কিন্তু বলে, কাপড় নেই, মা বকেছে বাবা। নিরোধ সত্যি রাগ করে, বলে, কাপড় নেই? এই না সেদিন একজোড়া কাপড় কিনে দিলাম তোকে, 2 মাসও হয়নি। অত কাপড় দিতে পারবো না তোমাকে, অত নবাব কন্যা হলে চলবে না তোমার। খানিকক্ষণ এক দৃষ্টে মেয়ের মুখখানা দেখে আবার সজোরে মন্তব্য করে, লক্ষ্মী ছাড়া মেয়ে। কিন্তু কাপড় চারু পায়। ছুটির দিন সেবার প্রয়োজন ছাড়াই কাছাকাছি একটু এদিক ওদিক নড়ে চড়ে বেড়ালেই নিরোধ তাকে সঙ্গে সঙ্গে কাপড়ের দোকানে নিয়ে যায়। কাপড় পছন্দ করে চারু নিজেই দাম জিজ্ঞাসা করে। দাম শুনে বলে, বাবা সস্তা দেখে দিন। নিরোধ বলে, নে নে, ওটাই নে, ওটাই নিয়ে নে, জ্বালাস নে আর। স্কুলের পরীক্ষাগুলি চারু এমনি পাশ করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা পাশ করিয়ে দেওয়ার জন্য শেষ বছর একজন মাস্টার রাখা হলো। অনুরূপা বলেছিল, সম্বন্ধ খুঁজে বিয়ে দিয়ে দিলে হয়।
বুকা হাবা মেয়ে যদি না পাশ করতে পারে? নীরদ বলেছিল, বিয়ে? ওইটুকু মেয়ের বিয়ে কি গো, পড়ুক পড়ুক। অনুরূপা তর্ক করে না, কথা কাটায় না। মেয়ের বিয়ের মতো বড় কথা বলে সে বলল, মেয়ে তোমার ওইটুকুতেই আছে? 2 বছর বয়স ছাড়িয়ে ভর্তি করে দিয়েছিলাম, মনে নেই? বছর বছর টেনে হিঁচড়ে ক্লাসে উঠেছে, কি হবে ওকে পড়িয়ে? তারপরে চারুকে তালিম দেওয়ার জন্য লোকের ব্যবস্থা করা হয়েছে। নগর ছেলেটি ভালো, কারণ সে গরিব এবং নিজের চেষ্টায় অনেক কষ্ট সহ্য করে পড়াশোনা চালিয়ে এলেও বরাবর ভালো রেজাল্ট করে এসেছে। জগৎ পড়ায়, চারুর মন পড়ে থাকে অন্দরে। দাঁড়ান, আসছি বলে থেকে থেকে সে উঠে যায় বাপের খুঁটিনাটি সেবা করতে। দিন সাথে চুপ করে থেকে জগৎ প্রতিবাদ করল, পড়ার সময় বারবার উঠে গেলে চলবে না। বাবার কাজ করতে যাই। আর কেউ নেই বাড়িতে? আমি ছাড়া আর কেউ পারে না। শুনে জগৎ আশ্চর্য হয়ে যায়, কিন্তু অবস্থাটা মেনে নিতে রাজি হয় না। জগতের মতো ছেলেদের আবার বিবেক বলে একটা মনোধর্ম থাকে। অনেক ভাব প্রবণতা চাপা পড়ে যে বিকারটা সৃষ্টি হয়। সে তাই একদিন সোজা নীরদের কাছে এই কথাটা পেড়ে বসে। নীরদ ক্রুদ্ধ হয়ে বলে, সে কি পড়বার সময় সংসারের কাজ করতে উঠে যায়? তাহলে পাশ করবে কি করে? বহুদিন পরে অনুরূপা সেদিন ধমকের ধাক্কায় মাথা ঘোরা ও থরথর করে কাঁপার অসুখে অসুস্থ হয়ে বিছানা নিল। নীরদ তবু গর্জে গর্জে শোনাতে লাগলো, জানি জানি তোমার মতলব জানি। মেয়েকে তুমি ফেল করিয়ে বিয়ে দিয়ে বিদেয় করতে চাও না? আমি ভেবেছি কিনা ওকে এমএ টেমে পর্যন্ত পড়াবো। শত্রুতা না করলে তোমার চলবে কেন? মেয়েকে ডেকে নীরদ বলে দিল, আজ থেকে তুই সংসারের কোনো কাজ করবি নে, শুধু পড়াশুনো নিয়ে থাকবি। ভালো করে পাশ করা চাই। তোমার যে কষ্ট হবে বাবা। বেশি পাকামি করিস না চারু, কষ্ট হয়তো হবে। চারু অগত্যা মনকে সরিয়ে নিল পড়াশোনার দিকে, এবং তার ফলে গুরুর প্রতিও একটু মনোযোগ তাকে দিতেই হলো। প্রথমে তার খেয়াল হলো যে 2 বেলা 3 ঘন্টা তাকে পড়ায়। তার গোলগাল নিরীহ ভালো মানুষই মুখখানা, আর যাই হোক একটা সুনির্দিষ্ট মানুষের মুখ। তারপর সে টের পেল যে লোকটা বই পড়েছে গাদা গাদা। তারও পরে সে নিজের কাছে স্বীকার করল যে লোকটা পড়াতে পারে অতি চমৎকার। পড়ানো শুনতে তার খুব ভালো লাগে। মেয়ের সেবা নীরদ গ্রহণ করে না, যতক্ষণ পারে নিজের কাছে রেখে তার মানসিক উন্নতির সাহায্য করে। জগতও যে স্কুলের পড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি। চারুর মানসিক উন্নতির জন্য তাকে অনেক বিষয়ে অতিরিক্ত জ্ঞান সরবরাহ করেছে। নীরদের তা জানা ছিল না। সে যখন মাঝে মাঝে জগতের পড়ানো শুনতে ঘরে গিয়ে বসে, জগৎ তখন মধ্যযুগের ব্ল্যাক ডেথের কাহিনী বন্ধ রেখে চারুকে ইংরেজি গ্রামার শেখায়, অঙ্ক বুঝিয়ে দেয়। চারুকে বাড়তি জ্ঞান এবং আদর্শ ও উপদেশ সরবরাহের ভারটা তাই নীরদ নিজেই গ্রহণ করেছে। চারু বুঝতে পারে জগতের তুলনায় তার বাপের জ্ঞান ভাণ্ডার বড়ই সংকীর্ণ। অনেক বিষয়ে জগতের মতো তার স্পষ্ট ধারণা নেই, এবং কোনো বিষয় সে জগতের মতো সহজ এবং স্পষ্টভাবে বুঝিয়ে বলতেও পারে না। জগতের বিরুদ্ধে চারুর মনে একটা প্রবল নালিশ জাগে। সে যেন তার বাবাকে অপদস্থ করেছে, অবজ্ঞা করেছে। সময় সময় মনের রাগ সে সামলাতে পারে না। কথা নেই বার্তা নেই, হঠাৎ খাপছাড়া মন্তব্য করে বসে, আপনার চেয়ে বাবা ঢের বেশি জানেন, কত পড়েছেন বাবা। জানেন বই কি, আমি আর কতটুকু জানি বলো? বই কিনবার পয়সা নেই, চেয়ে চিনতে ধার করে পড়তে হয়। কত কষ্টে যে আমি লেখাপড়া শিখেছি তুমি তা ভাবতেও পারবে না চারু। তা ঠিক। রাগ উপে গিয়ে চারুর মন সমবেদনায় ভরে যায়। সে ভাবে, জানুক গে জগৎ তার বাবার চেয়ে বেশি,
আর তো কিছুই নেই ওর, তার বাবার মতো। চাকরি নেই, পয়সা নেই, বাড়িঘর নেই, আপন লোক নেই, কিছুই নেই। চারুকে হাফ ইয়ারলি পরীক্ষার সবগুলি সাবজেক্টে পাশ করিয়ে দিয়ে জগৎ নিজেও লেখাপড়া শেখার চরম পরীক্ষায় পাশ করে ফেলল। চাকরি সে একটা পেয়ে গেল চমৎকার। নিরোদকে খবরটা জানিয়ে মাথা নিচু করে সে বলল, এতদিন আপনাকে বলবার মুখ ছিল না, বলতে সাহস পাইনি। আজ একটা কথা আপনাকে জানাতে চাই। কথাটা শুনে নিরোদ চমকে গেল। তুমি? তোমার মধ্যে এসব যে আছে তা তো জানতাম না বাবু। জগৎ আশ্চর্য হয়ে বলল, আগে 200 টাকায় স্টার্ট পেয়েছি। আমার তাতে কি? আমি চারুকে পড়াবো, এখন বিয়ে দেব না। আগে ও আর পড়তে চায় না, তার মেয়ে চারু। জগৎ আজ তাকে জানাতে এসেছে চারু পড়তে চায় না। রাগে নিরোদের চোখে অন্ধকার ঘনিয়ে আসে, মুখের মধ্যে অদ্ভুত যন্ত্রণা অনুভব করে। নিজের জানা ও বোঝা অখণ্ড যুক্তিতর্ক, রীতিনীতি যদি মিথ্যা হয়ে যায়, জগতের কথাই যদি সত্য হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। চারুর মতামত না জেনেই কি জগৎ তার কাছে এই প্রস্তাব করবার সাহস পেয়েছে? কিন্তু তার মেয়ে চারু, তার আবার মতামত। তুমি আর এই বাড়িতে এসো না জগৎ। জগৎকে তাড়িয়ে দিয়ে নিরোদ একেবারে চুপ করে গেল। চারুকে কিছুই বলল না। ধমক হোক, উপদেশ হোক, কিছু একটা শুনবার জন্য মেয়ে যে তার উৎসুক হয়ে আছে, বারংবার সেটা টের পেতে লাগলো নিরোদ। বুঝতে বাকি রইল না যে একবার কথাটা তুললে চারু তার মনের কথা জানিয়ে দেবে, এবং জানাবার জন্য সে ছটপট করছে। তবু মনটা তার প্রতিদিন বিগড়ে যেতে লাগলো। মেয়ের মুখে তার মার মুখের ব্যাঙাসে বোনার আবির্ভাবের সূচনা দেখে তবু নিরোদ যেন হাল ছাড়তে পারল না। মেয়েকে আরো বেশি কাছে রেখে তাকে পড়িয়ে গল্প শুনিয়ে বেড়াতে নিয়ে গিয়ে সিনেমা দেখিয়ে ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগলো আগেকার অবস্থায়। কিন্তু কোনো দিক দিয়েই নাগাল সে যেন আর পেল না মেয়ের। সর্বদা কি যেন ভাবে তার মেয়ে, কোথায় যেন পড়ে থাকে তার মন। তার কাছে থেকেও কোথায় সে যেন থাকে, যেখানে তার যাওয়ার ক্ষমতা নেই। জগৎ চাকরি করতে চলে গিয়েছিল। মাস 3 পরে ছুটি নিয়ে ফিরে এলো। আবার সে চেপে ধরল নিরোদকে। আপনি যদি ওকে পড়াতে যান, পড়াবেন, যতদূর খুশি, আমি আপত্তি করব না, কথাটি পর্যন্ত বলবো না। একবার নিরোদ শুধু বলল, অনুরূপা খবর দিল চারু আর স্কুলে যাবে না বলছে। কেন কেন স্কুলে যাবে না? ও আর পড়বে না। পড়বে না? পড়বে, জগতের সঙ্গে বিয়ে দিলে পড়বে। পড়তে ওর ভয়ানক কষ্ট হয়, তবু বিয়ের পর তোমার মুখ চেয়ে পড়বে বলেছে। এবার নিরোদ বলল, যাক, ওর আর পড়ে কাজ নেই, আজকে স্কুলে নাম কাটিয়ে দিচ্ছি। স্কুলে চারুর নাম কাটাবার জন্য সেদিন নিরোদ আপিস কামাই করল। রাত প্রায় 11টার সময় বাড়ি ফিরে এলো, আগের মতো মাতাল হয়ে। চারু এখন বড় হয়েছে, কিছুদিন ধরে বাপের কাছে স্বাধীনতা পেয়ে এসেছে কল্পনাতীত। সে ভৎসনা করে বলল, ছি বাবা, ছি। নিরোদ জবাব দিল না, কিন্তু অনুরূপা মেয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে নিরোদের হাত ধরে ঘরে নিয়ে গেল। শেষ হলো আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেয়ে। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, ক্লাসিক বাংলা গল্পগুলি শুনতে এই চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।